এনসিপি অবাধ নির্বাচনে একটা আসন পাবে কিনা সে নিয়ে একটা সন্দেহ আছে, কারণ এটা ফার্স্ট পাস দ্য পোস্ট। তাদের কোনো নেতার এমন কোনো অবস্থান নাই কোনো এলাকায় যেখানে সে বলতে পারে যে সে ওখান থেকে জিতে আসতে পারে। সরকার বলছে যে যারা নুরের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, হ্যাঁ, তাদের তদন্ত করে বিচার করতে হবে। আবার সেনাবাহিনী বলছে যে মব সহ্য করা হবে না। তার মানে দাঁড়াচ্ছে যে সরকার আসলে সেনাবাহিনীকে গুরুত্ব দিচ্ছে না। তাহলে যদি গুরুত্ব না দিয়ে থাকে এই সরকারের শক্তিটা কোথায়? এই সরকারের শক্তি তো হচ্ছে যে এই সরকার ছাড়া কিছু নাই দেশে। এইটাই হচ্ছে তার শক্তি, যে সরকার চলে গেলে যে ইউনুস যখন বললো যে আমি পদত্যাগ করতে পারি, একটা মেসেজ সে নাহিদ ইসলামের থ্রু দিয়ে, সে নিজে দেয়নি, এটা নাহিদ ইসলাম বাইরে হয়ে বললো যে আমাকে বলেছেন যে তিনি পদত্যাগ করবেন। তো ওইটা কেন বলেছেন? কারণ লোকে বলে ও নো 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 আপনি পদত্যাগ করতে পারবেন না, কারণ উনি পদত্যাগ করলে আর কি আছে, মানে অ্যাজ ইফ কোনো বিকল্প নাই। তো বিকল্প অবশ্যই আছে, কিন্তু এই সরকার যদি না থাকে তাহলে কি হবে? কে সরকার গঠন করবে? কিভাবে গঠন করবে? একজন অভিভাবক তো লাগবে। 5ই আগস্ট না হয় ইউনুস, সরি 5ই আগস্ট ওয়াকার সব দলকে নিয়ে এসে বৈঠক করে প্রেসিডেন্টের সাথে বসায় একটা রূপরেখার মতো তৈরি করেছিল যে একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। তো কিন্তু এই সরকার চলে গেলে কি হবে? তো আমার মনে হয় না যে আপনি এই যে বিবৃতিগুলো দিচ্ছে সেনাবাহিনী দিক বা সরকার দিক, এই বিবৃতিগুলো আক্ষরিক অর্থে মানে দেখা ঠিক হবে না। এগুলো তারা দিচ্ছে ফর পাবলিক কনসাম্পশন, জনগণকে বোঝাচ্ছে। তাহলে কোনোটাই সেনাবাহিনী যখন বলে যে মব সহ্য করা হবে না, এটাও তাহলে আসলে আক্ষরিক অর্থে দেখার তো কিছু নাই, বারবার এটাই নাই। কারণ হচ্ছে যে সেনাবাহিনী রাজপথে আছে, তাহলে এই সেনাবাহিনী লইয়া আমরা কি করিব? সেনাবাহিনীকে নিয়ে অনেকে মক করছে না, অনেকে ঠাট্টা করছে যে এই যে তারা কিছুই করতে পারে না, তারা ঘুরে বেড়াচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এখানে মব তৈরি করে এটা করা হচ্ছে সেটা করা হচ্ছে। তো সেটার জন্য সেনাবাহিনী একটা করে স্টেটমেন্ট যে আমরা কিন্তু আর টলারেট করব না। এখন যখনই একটা অ্যাকশন নিয়েছে তখনই সেটা হয়ে গেছে একটা পীড়াদায়ক ব্যাপার যে কেন অ্যাকশনে গেল। এখন সেনাবাহিনী হয়তো বলতে পারে যে ভাই তাহলে আমাকে মাফ করে দেন, আমি ব্যারাকে ফিরে যাই, আমার এই আর টহল দেওয়ার দরকার নাই, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দরকার নাই, আপনারাই যা করেন করেন। তো এখন আমি জানি না, সেনাবাহিনীর ভিতরে নিশ্চয়ই অনেক লোক আছে জওয়ান এবং অফিসার যারা এই ডিউটি একদমই পছন্দ করে না। আবার অনেকে আছে হয়তো মনে করে যে ডিউটি তাদের করতেই হবে, কারণ না করলে তো দেশ রসাতলে যাবে। দেশ এমনিতেই রসাতলে, কিন্তু তারপরে আরো ভিজিবলি রসাতলে যাবে। তো এটা আমি এটা এমন ভাবে দেখছি না যে সরকার এবং সেনাবাহিনী এখানে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। কারণ এটা যদি হয় তাহলে তো একটা এসপার ওসপার হয়ে যেতে হবে, কিন্তু সেটা তো একটা খুবই ক্রিটিক্যাল বিষয়। আমি মনে করি যে এইগুলো সব স্টেটমেন্টই ফর পাবলিক কনসাম্পশন, লোকজনকে বোঝানো যে আমরা কন্ট্রোলে আছি, চিন্তা নাই, আমরা নিয়ন্ত্রণে আছি। কিন্তু তারপরে এই দলগুলোকে ডেকে কি আলোচনা হচ্ছে আমরা কিন্তু জানবো না। ওখানে হয়তো শুধু ডিজিএফআই রেকর্ড করবে, তারপর এটা হয়তো 3 বছর পর কোনো সময় ছেড়ে দিবে কোথাও, কোনো অনলাইনে পাবেন আপনারা। সো আমার মনে হয় যে এটা এই মানে নির্বাচনটা অবাধ হতে যে একটা আশা করা হচ্ছিল যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেটার সম্ভাবনা একদমই ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এবং জাতীয় পার্টিকে বিদায় দিয়ে এটাকে একটা আসন বন্টনের প্রক্রিয়া হিসেবে দেখা হবে। বিএনপি, এনসিপি, জামাত, তোমরা তাদের মধ্যে একটা আসন বন্টন, কারণ এনসিপি অবাধ নির্বাচনে একটা আসন পাবে কিনা সে নিয়ে একটা সন্দেহ আছে, কারণ এটা ফার্স্ট পাস দ্য পোস্ট। তাদের কোনো নেতার এমন কোনো অবস্থান নাই কোনো এলাকায় যেখানে সে বলতে পারে যে সে ওখান থেকে জিতে আসতে পারে। সেজন্য তারা পিআর পদ্ধতির ধোঁয়াটা তুললো, কিন্তু সেখানেও তারা হালে পানি পাচ্ছে না। জামাত হয়তো ওই 10-12টাতেই থাকবে। কাজেই তাদের জন্য এখন একটা আসন বন্টনের নির্বাচন দরকার, যেখানে বিএনপি সরকার গঠন করলো, কিন্তু এই দুই দল সাবস্ট্যান্সিয়াল সিট তাদেরকে বরাদ্দ করা হলো। কিন্তু সেটা করতে গেলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি যারা একটু এই ধরনের পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখতেই হবে। এবং যেটা আরিফ বললেন যে শুধু জাতীয় পার্টি না, আরো কিছু দল আছে যাদেরকে হয়তো টার্গেট করা হবে, যে জাসদ ফাসদ আছে, ইনুর জাসদ এবং ওয়ার্কার্স পার্টি, তাদেরকে হয়তো টার্গেট করা হবে, কারণ এদের মার্কা নিয়ে হয়তো আওয়ামী লীগেরা মাঠে নামতে পারে। আগে এরা নৌকা মার্কা নিয়ে ইলেকশন করতো, এখন এদের মার্কা নিয়ে আওয়ামী লীগের। তারা তো সর্বব্যাপী শুধু আওয়ামী লীগকেই দেখে। এটা এই প্রশ্নটা আমি করবো, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। আওয়ামী লীগের রাজনীতিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, একটা জিনিস আমি বলবো, কিন্তু তার আগে
আরিফ জেপ্তিক, দেখুন এখানে একজন একটা মন্তব্য করেছেন যে ইলিয়াস হোসেন তিনি নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন তিনি নূরকে হামলা করতে বলেছেন, হ্যাঁ, তাই তাকে হামলা করেছে। বিষয়টি কি, সেনাবাহিনী কি তার কথায় চলে নাকি? না না, এগুলো হচ্ছে ভুয়া কথা, এগুলো হচ্ছে ভিউ বাণিজ্য। এগুলা ওই মানে মামুন লায়লা বলে দুইজন আছে, হ্যাঁ, তারপরে আছে হিরো আলম এবং তারপর একটা বউ, আমি ইদানিং ধরতে পারি না কে কোনটা বউ। ওর একটা হচ্ছে মিথিলা, এটা আবার চলে গেছে আরেকজনের সাথে, সে নিয়ে আসছে আবার ম্যাক্সবির বউকে, আবার হিরো আলমের আরেকটা বউ চলে গেছে ম্যাক্সবির সাথে, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, ওই আমি যেহেতু বিদেশে এখন আসলে কোনো কাজ করবো না, তো মাঝে মাঝে বসে বসে সোশ্যাল মিডিয়া থেকে রিলস এইগুলো আসে, এবং আমি ধরেন 15-20 মিনিটে অনেকগুলো রিল দেখার পরে কনফিউজ হয়ে যায় কার বউ যেন কার সাথে কেন। এই পুরো জিনিসটা ওরা করেই হচ্ছে ভিউ ব্যবসার জন্য। যাদের নাম বললেন ওনারাও তাই করে, মানে কন্টিনিউয়াস একটা উত্তেজনা তৈরি করে না রাখতে পারলে লোকজন এটা দেখবে না, এবং কন্টিনিউয়াস উত্তেজনা হলে মিলিয়ন ভিউ হলে 1 লাখ টাকার উপরে পাওয়া যায়। সো প্রতিদিন যদি 1 মিলিয়ন ভিউ কোনো না কোনো ভাবে নেওয়া যায় তাহলে দিনে 1 লাখ টাকা, ইটস এ হিউজ মানি। তো এই সব কিছু মিলিয়ে ওইটাকে আপনি খুব সিরিয়াসলি নেওয়ার কিছু না, মানে এটা হচ্ছে মানে মানুষ যারা দেখে ওরা ওই ওয়াকারের মতোই আর কি ভাবে, যে ওয়াকারও দেখি ওয়াকার বানিয়ে দিচ্ছে, আর মব বন্ধ করো, মব করা যাবে না। এই যারা ইউটিউবার যারা প্রফেশনাল এটা করেন তাদেরকে ওইভাবে দেখে সময় কাটানো। আগে যেটা ছিল, আমরা ধরেন একটাই চ্যানেল ছিল বিটিভি, হ্যাঁ, তো ওইটাই দেখতে হইতো। এখন যেহেতু অনেকগুলো অপশন আছে, মানুষ টেলিভিশন এত দেখে না, কারণ হচ্ছে রিয়েল লাইফে এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে আগেই ছিল। ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে আগে ধরেন রিয়েলিটি শো বলাই হইতো, এই জিনিসগুলো এখনো আছে, খুবই পপুলার, কারণ বাস্তবে কি হচ্ছে একটা ঘরের মধ্যে অনেককে ঢুকিয়ে রেখে দেয় 1 মাস, কে কার সাথে ঝগড়া করছে এটা দেখতেছে, উত্তেজনা। এই উত্তেজনা একভাবে কালচারালি ডেলিভার করছেন হিরো আলম, লায়লা মামুন ওনারা, আর একদিকে পলিটিক্যালি ডেলিভার করছেন আমাদের কিছু ইউটিউবার। ইটস ওকে, ইটস এ কমার্শিয়াল কাহিনী। এগুলা ট্যাবলয়েড পত্রিকার মতো প্রতিনিয়ত একটা উত্তেজনা দিয়ে যেতে হয়, কিন্তু এদের কথায় কারো কথা সেনাবাহিনী চলে এরকম না। তবে হ্যাঁ, ওনাদের অনেকের কথায় সরকার চলে, কারণ সরকার যখন খুব মানে নৈতিক ভিত্তি থাকবে না, পপুলারিটি থাকবে না, তাকে খেয়াল রাখতে হয় কেউ যাতে তার বিরুদ্ধে লোকজনকে বিগড়ে না যায়। এবং এটা মানে ওনাদের কিছু কথাবার্তা এদের হয়তো তদবির ওনারা করেন বলে শুনতে পাচ্ছি, এগুলা বা গভর্নমেন্টের ব্যাপক লোকজনের সাথে, ইউনুস সহ সকলের সাথে তাদের একটা যোগাযোগ আছে। আমার কাছে মনে হয় না যে তাদের হুকুমে সেনাবাহিনী গিয়ে লোককে পিটিয়েছে, আমার কাছে এটা মনে হয়। কিন্তু দেখুন, আমরা কালকে দেখলাম আইন উপদেষ্টা আসিফ নজরুল মেডিকেল থেকে তাকে পালিয়ে আসতে হলো। তার আগে আমরা মাইলস্টোনের ঘটনায় দেখেছি তাদেরকে পালিয়ে আসতে হলো। তো এদের এরকম অবস্থা তো চিরকাল চলবে না বাংলাদেশে, তারা তো চিরকাল ক্ষমতায়ও থাকবে না। তাদের ভবিষ্যৎটা কি হবে একবার কি তারা ভাবে? মানে কি ভবিষ্যৎ ওনারা বিদেশেই চলে আসবেন আমার কাছে ধারণা করি। তাই এটা আপনি নিকট অতীতে এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 111 এর সরকার, ব্রিগেডিয়ার বাড়ি অমুক তমুক সুলতানা, আপনারা তখন আপনি তখন আমরা সবাই সাংবাদিকতা মনে আছে নিশ্চয়ই, কি প্রভাব আরে বাবা। তো এইসব ব্রিগেডিয়ার বাড়ি অমুক, মানে ব্রিগেডিয়ার বাড়ি গিয়ে কর্নেল ফারুদ্দিন রশিদ কার জন্য মেয়েকেও বিয়ে করে ফেললো। সো শুনেছিলাম আমি তার সম্পর্কে অনেক শুনেছি, পিজা ডেলিভারি করতেন। আমি খারাপ চোখে দেখি না কোনো কাজ, না আমি খারাপ চোখে দেখছি না, আমি বলছি সেই প্রভাব প্রতিপত্তি, আমি এক্সাক্ট ওই জায়গায় যেতে যাচ্ছিলাম, যে ওই প্রভাব প্রতিপত্তি শেষ পর্যন্ত এসে ডেলিভারি উবার ইটস এর পিৎজা ডেলিভারিতে ঠেকবে। আমি খারাপ চোখে দেখছি না, বাট এইটা হচ্ছে গতি। এই গতিতেই এনারা যারা আছেন, আসিফ নজরুল এখন ধরেন পিছনের রাস্তা দিয়ে পালাচ্ছেন, উনি একসময় পিছনের রাস্তা দিয়ে মার্কিন দেশে চলে যাবেন। আপনারা অনেকেই জানেন যে তার পরিবারের হয়তো মার্কিন নাগরিক গেলেন, কিন্তু ছোট ছোট বাচ্চা নেতা যেগুলো, সেগুলো তাদের কি হবে? তারাও এইরকমই দেশ টেশ ছেড়ে চলে যাবেন। যাদের প্রচুর টাকা পয়সা আছে তারা যদি চুপ করে থাকেন, কেউ থাকবেন রাজনীতি, থাকবেন নুরুর মতো বাই রুটিন, কয়েক মাস পরে মাঠ ধরকাবেন, এইভাবে চলবে। এক একজন এক এক দিকে যাবেন, সবাই তো আর এক। সাবির মুস্তাফা, আপনারও কি মনে হয় এরকমই? এখন দেখেন, এই যাদেরকে প্রফেসর ইউনুস তার উপদেষ্টা বানিয়ে নিয়ে আসলেন, মানে উপদেষ্টা পরিষদ গঠনের পরে আরো যে খলিলুর রহমান, তারপরে আপনার এই আশিক চৌধুরী, তারপরে লুৎফে সিদ্দিকী, তারপরে ফায়েজ আহমেদ, এরা সবাই কিন্তু বিদেশে বসবাস করছিলেন এবং সেই সব দেশের নাগরিক তারা, এবং বাড়িঘর আছে, যে যার বাসায় ফিরে যেতে পারবেন। আমি জানি না, খলিলুর রহমান বোধহয় আমেরিকায়, তারপরে আলী রিয়াজ আমেরিকায়, তারপরে ফায়েজ বোধহয় নেদারল্যান্ডসে। তো এরকম যে যার জায়গায় ফিরে যাবেন। আর যারা আর কি উপদেষ্টা পরিষদের অরিজিনাল মেম্বার্স, যাদের মধ্যে বেশিরভাগই এনজিও, যেরকম আদিলুর রহমান খান, সৈয়দ রিজওয়ানা হাসান, ফরিদ আক্তার, তারা তো বাংলাদেশে থাকেন, তারা বাংলাদেশি নাগরিক, তারা বাংলাদেশে থাকেন, কিন্তু তাদের বিদেশে তাদের যোগাযোগ এবং লিঙ্ক খুবই স্ট্রং। আপনি দেখেন, বিশেষ করে
এটা সবারই, মানে পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল এনজিও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিভিন্ন গভর্নমেন্টের সাথে তাদের 2 বছর আগে রেজওয়ান আপাতত স্টেট ডিপার্টমেন্টের পুরস্কারে নিয়ে গেলেন। হ্যাঁ, আমি বলছি যে তাদের যোগাযোগ খুবই স্ট্রং। তো তারা যদি কখনো যেতে চান যে ঠিক আছে আমি একটা দায়িত্ব পালন করলাম, এখন পরিস্থিতিটা ভালো না, যেরকম ফখরুদ্দিন সাহেব তিনি চলে গেলেন, মঈনুদ্দিন, জেনারেল মঈনুদ্দিন ইলেকশনের পর তো তিনিও আমেরিকা চলে গেলেন, তো ওনারা চলে যেতে পারবেন, তাদের সেই সমস্যাটা হবে না। যদি তারা মনে করেন যে এই দেশে থাকলে কোনো সমস্যা হতে পারে, সেই জন্য তারা চেষ্টা করবেন যে নির্বাচনটা এমনভাবে করতে যে ক্ষমতা আসবে সেটা যেন ওই মানে একটা রেট্রিবিউশনের দিকে না যায়। হ্যাঁ, যে ওই যে মানে পালাবার সময় পাবি না বা পালাবার রাস্তা পাবি না, এই ধরনের পরিস্থিতি যাতে না হয় সেজন্যই তারা জিনিসটাকে ওইভাবে সাজানোর চেষ্টা করবেন, যেটাকে সেফ এক্সিট বলা হয়। আগে তারা সেফ এক্সিট তৈরি করে তারপর নির্বাচনের দিকে যাবেন, তার আগে না। না, কত মানুষের সেফ এক্সিট হবে? আমরা আফগানিস্তানে যেরকম দেখেছিলাম যে কোলাবোরেটররা তারা প্লেনে ওঠার জন্য, আপনি দেখেছেন নিশ্চয়ই সেই দৃশ্য, সারা পৃথিবীর মানুষ দেখেছে। এইরকম কোন প্লেন তাদেরকে গিয়ে সেফ এক্সিট কত মানুষকে, কারণ অসংখ্য মানুষের মধ্যে যুদ্ধ হয়ে গেছে অলরেডি। না, ওটা তো ভিন্ন ব্যাপার ছিল, কারণ আফগানিস্তানে তো আমেরিকান এবং ব্রিটিশ এবং অন্যান্য নেটো সেনাবাহিনীর সাথে কাজ করার জন্য অনেক লক্ষ লক্ষ মানুষ কাজ করেছে, তাদের সাথে, তাদের বেসে কাজ করেছে, তাদের সাথে ইন্টারপ্রেটার হিসেবে, কুক হিসেবে, ড্রাইভার হিসেবে। তো এরা সবাই তো চিহ্নিত তাদের পাড়ায়, তাদের সমাজে। তো এখন সেই জন্য তারা ভয় পাচ্ছিল। তো এদেরকে তো সরাতেই হবে, কিন্তু বাংলাদেশে তো সেই অবস্থা নাই। এখানে তো কোনো বিদেশি শক্তি এসে দখল করে নাই বাংলাদেশ। বাংলাদেশে যে এরকম হিডেনলি কিছু হয়নি আমরা কি নিশ্চিত করে জানি? ওই যে আপনি বলছেন হিডেন, তো যদি হিডেনই থাকে তো লোকজন তো জানবে না, আর যদি লোকজন না জানে তাহলে তাদেরকে কোলাবোরেটর হিসেবে না জানুক, কিন্তু রাস্তায় আন্দোলনকারী হিসেবে তো জানে। হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে তারা কোনো দখলদার বাহিনীর সাথে সহযোগিতা করেছে। এটা হচ্ছে আপনার যে রাজাকার, পাকিস্তানি দখলদার বাহিনীর সাথে সরাসরি সহযোগিতা করেছে রাজাকার, তারপর শান্তি কমিটি, এরা তো চিহ্নিত ছিল সমাজে। তো সেরকম তো সিচুয়েশন না এখন। এটা তো কোনো দখলদার বাহিনীর সাথে কেউ সহযোগিতা করছে না। এরা একটা সরকার চালিয়েছে বা সরকারের আশেপাশে সরকারের মানে ক্ষমতার ভাগ নিয়েছে এবং অনেক সুবিধা নিয়েছে। তো সেটার জন্য অনেকেই পরিণতি খারাপ হতে পারে, কিন্তু যারা চলে যেতে পারবে তারা হয়তো চলে যাবে, আবার অনেকে মনে করতে পারে যে না, সেরকম কোনো পরিণতি হবে না, কাজে আমি আমার দেশ বাংলাদেশ আমি থেকে যাব, সেটা থেকেও যেতে পারে। আমি শেষ করব যেটি বলছিলাম যে আমার কাছে আওয়ামী লীগের রাজনীতিটা ইন্টারেস্টিং লাগছে এই কারণে যে তারা অদৃশ্য থেকেও, তারা উপস্থিত না থেকেও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে কিনা। সাবির মুস্তাফা, এটা নিয়ে আমার অনেক সময় মনে পড়ে যায় যে এই আব্দুল হাসনাত আর হাসনাত আব্দুল্লাহ, যে এনসিপি হাসনাত আব্দুল্লাহ, তিনি এক ভাষণে বেশ মানে এনসিপি গঠনের আগেই বোধহয় সেই ভাষণে তিনি বলছিলেন যে আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড, হাসিনা চ্যাপ্টার ক্লোজড। কিন্তু তারপরে দেখলাম যে ওনারা দিনে 50 বার আওয়ামী লীগ আর হাসিনা নিয়ে কথা বলেন। তো যে চ্যাপ্টার ক্লোজ সেটা নিয়ে তোমাকে এতবার কথা বলতে হবে কেন? এবং এটা চলছে, এখনো চলছে, এবং এটা আরো বাড়ছে মনে হয় এই হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে যে সারাক্ষণ কথাবার্তা, ভীতি এবং মানে হুঁশিয়ার সাবধানতা, এই জিনিসটা। তাহলে আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ হলো কি করে? তো অবভিয়াসলি আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ হয়নি। এখন তারা কি জানেন কি করে এই চ্যাপ্টারটা ক্লোজ করতে হয়? সেটাই হচ্ছে আমার প্রশ্ন। আমার তো মনে হয় না তারা জানেন যে একটা রাজনৈতিক দলের চ্যাপ্টার তো রাজনৈতিকভাবে ক্লোজ করতে হবে, সেটা তো ওই আন্তর্জাতিক অপরাধ আদালতে 3টা মামলা দিয়ে ক্লোজ করা যাবে না। তো উনারা তো তাদেরকে রাজনৈতিকভাবেই ফেস করতে চাচ্ছেন না, কারণ ফেস করতে চাওয়া মানে হচ্ছে তাদেরকে স্বীকৃতি দেওয়া, তাদের একটা রাজনৈতিক স্বীকৃতি দেওয়া, সেটা তারা দিতে চাচ্ছেন না। কাজে এইটাই চলতে থাকবে। মুখে বলবেন চ্যাপ্টার ক্লোজ, কিন্তু আসলে তারা তাদের মাথার মানে দখল করে আছে তাদের মাথার একটা বড় অংশ সারাক্ষণ।